হঠাৎ করেই সামনে একটা দৃশ্য দেখে ব্রেক কষে থেমে যেতে হলো। চারিদিকে কুয়াশার চাদর বিছানো, মনে হচ্ছে পুরো পৃথিবীটা একটু ধীরে ধীরে চলছে আজ। আর সেই কুয়াশার মাঝখান থেকে ধীরে ধীরে উঠে আসছে একটা লাল রঙের সূর্য। ভেতরে ঢুকতেই সেই চেনা গন্ধ, ধূপ, ফুল আর মন্ত্রের আওয়াজ। আমাদের ডেস্টিনেশন আর এখনো 240 কিলোমিটার মতো বাকি। এই গেটটাই ভারতের শেষ দরজা, এই পাশটা ইন্ডিয়া আর ঠিক ওপারটাই শুরু হচ্ছে ভুটান। স্বাগত জানাতে তারা গামছা দিয়ে অভ্যর্থনা জানায়। সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাইলস টু ইনফিনিটি। আমি হলাম অনিমেষ, আর ভিডিওর সাথে জুড়ে থাকার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই যে সামনে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সংকোচ নদীর ব্রিজ, আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে সংকোচ রিভার। একটা নতুন রাজ্য, একটা নতুন রাস্তা, আর সামনে অপেক্ষা করছে একদম নতুন একটা অ্যাডভেঞ্চার। সো এই সংকোচ রিভার পেরোনোর সাথে সাথেই আমরা অফিসিয়ালি এন্টার করে গেলাম আসামে। আর আসামে আসার পরেই আমাদের যেটা ফার্স্ট কাজ, মানে স্পেশালি আমার মতো বাইকারদের যারা সারা দিন রাত সবসময় বাইক চালায়, ফার্স্ট প্রায়োরিটি পেট্রোল ফিল আপ করা। সো টাইগারের তেলের কাঁটাটা অনেকক্ষণ ধরেই ওই লাস্ট 2 ঘাটে আটকে ছিল। সো এবার টাইম এসে গেছে টাইগারকে একদম ফিল আপ করার। পুরো রিফিল করব ফুল ট্যাঙ্ক। কত আছে এখানে? 98.91। আর আমাদের কলকাতায় পেট্রোলের দাম যাচ্ছে 105 পয়েন্ট সামথিং, মানে লিটার পিছু প্রায় ওই 6 টাকার মতো ডিফারেন্স চলে আসছে, 6 পয়েন্ট সামথিং। এমনিতে হয়তো বোঝা যাবে না ওই 5-6 টাকা, বাট যখন তুমি সারাদিন গাড়ি চালাবে তখন কিন্তু লিটার পিছু ওই 5-6 টাকাটাও একটা বিশাল বড় ম্যাটার করে। তো চলো এখন ভালো করে টাইগারকে ফিউল আপ করা যাক ফার্স্টে। সো একটা দারুণ জায়গা পেয়েছি। রাস্তা এই যে আমরা এই রাস্তাতেই যাচ্ছিলাম, আমরা আসাম এন্টার করে গেছি। হাইওয়েরও এই পাশে হাইওয়ে, আর চারটা সুন্দর একটা জায়গা আছে, গাছতলা ছায়া আছে, গাড়িগুলোকে এখানে রেখে দিয়েছি। অনেক আমাকে বেশ খারাপ লাগছিলো, এত গরম। আর এখন একটু দেখি ভাত টাত বানাবো, দিয়ে খেয়েটে আবার স্টার্ট করবো। অনেকক্ষণ ধরে গাড়িটাও চলছে, তো ইঞ্জিনটাকে একটু রেস্ট দেওয়ার খুব দরকার ছিল। সুন্দর বিরিয়ানি রান্না হয়ে গেছে, আর খেতে ভালোই হয়েছে। খাওয়া দাওয়া করে এই চেয়ারে সুন্দর করে ঘুম মারবো, আর ভালো। জানি না ষাটটাকে কি এই গরমের মধ্যে বেঁধে দিয়ে গেছে। খাওয়ার জন্য তো অনেকটাই খাবার আছে, কিন্তু পান করার জন্য একটুও জল নেই। সো আমাদের কাছে এই জলটা ছিল, এটাই ওকে দিলাম। হর হর মহাদেব জয় বলে। একটা জিনিস বারবার আমার চোখে পড়ছিল, আর সত্যি বলতে কি বারবার আমাকে থামিয়ে দিচ্ছিল। রাস্তার ধারে, নদীর ধারে, যেখানেই তাকাচ্ছি সেখানেই শুধু কাশফুল। এখন তো শরৎকাল, আর সেই শরতের সৌন্দর্য যেন পুরো রাস্তাটাকে সাজিয়ে তুলেছে। চারিদিকে গাঢ় সবুজের সমুদ্র, তার উপরে নীল আকাশ, আর সেই সবুজের মাঝে সাদা সাদা কাশফুল যেন তুলোর মতো দুলছে হাওয়ায়। কখনো নদীর পাড়ে, কখনো রাস্তার দুধারে, যতদূর চোখ যায় শুধু কাশফুল আর কাশফুল। বাইক চালাতে চালাতেই মনে হচ্ছিল এই দৃশ্যটা যেন শুধু রাস্তা নয়, যেন শরতের একটা জীবন্ত ছবি। বাইকটা নিয়ে এগিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করেই সামনে একটা দৃশ্য দেখে ব্রেক কষে থেমে যেতে হলো। রাস্তার মাঝখানে একজন মহিলা পড়ে আছেন। খুব সম্ভবত কিছুক্ষণ আগেই একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে এখানে। সেই মুহূর্তে ক্যামেরাটা অফ ছিল, তাড়াতাড়ি ক্যামেরা অন করলাম, কিন্তু সত্যি বলতে কি ক্যামেরায় সব কিছু ধরার মতো মানসিক অবস্থায় ছিলাম না। দৃশ্যটা এতটাই হৃদয় বিদারক ছিল যে কয়েক সেকেন্ডের জন্য কি করব বুঝতেই পারছিলাম না। একটা জিনিস চোখে পড়লো, উনি হেলমেট পরেছিলেন, কিন্তু রাস্তাটা ঠিকঠাক জায়গা দিয়ে পার হচ্ছিলেন না। রাস্তায় বেরোলেই আমরা সবাই অ্যাডভেঞ্চার খুঁজি, নতুন নতুন জায়গা দেখি, কিন্তু এই ধরনের দৃশ্য হঠাৎ করে মনে করিয়ে দেয় রাস্তা কখনো কখনো কতটা নিষ্ঠুর হতে পারে। তাই সবাইকে একটা কথাই বলবো, রাস্তায় সাবধানে গাড়ি চালান, নিজের সেফটি নিজের হাতেই। আমরা অনেক সময় ভাবি এই একটা ছোট্ট নিয়ম ভেঙে দিলে কি এমন বড় কিছু হবে, কিন্তু হাইওয়ে বাস্তবটা একটু অন্যরকম। যে গাড়িটা বা যে বাইকটা দ্রুত গতিতে আসছে, সে তো আর জানে না যে ঠিক ওই মুহূর্তেই সামনে থেকে কেউ হঠাৎ করে রাস্তা পার হতে বেরিয়ে আসবে।
আর কয়েক সেকেন্ডের ভুলটাই অনেক সময় একটা পুরো জীবন বদলে দেয়। তাই আমার ব্যক্তিগতভাবে সবসময় মনে হয় রাস্তার যে বেসিক নিয়মগুলো আছে সেগুলো আমাদের যতটা সম্ভব মেনে চলাই ভালো, কারণ দুর্ঘটনা কখনো বলে কয়ে আসে না। আর আমাদের প্রত্যেকের বাড়িতেই কেউ না কেউ আছে যারা আমাদের জন্য অপেক্ষায় থাকে। ভাবছিলাম যদি উনি রাস্তাটা একটু ঠিক জায়গা দিয়ে পার করতেন তাহলে হয়তো খুব বেশি সময় লাগতো না, কিন্তু কখনো কখনো সেই কয়েকটা সেকেন্ডই হয়ে যায় জীবনের সবথেকে বড় মূল্য। এই দৃশ্যটা দেখার পর সত্যি বলতে মনটা একটু ভারী হয়ে গিয়েছিল। রাস্তায় এমন কিছু দেখলে নিজেকে সামলে নেওয়াটা একটু তো সময় লাগবেই। যাই হোক, আপনি যেখানেই থাকুন শান্তিতে থাকুন, ভগবান আপনার পরিবারের সবাইকে শক্তি দিক। আমরা আবার বাইক স্টার্ট করলাম আর এগিয়ে চললাম আমাদের পরের গন্তব্য দিকে, ভুটান। বিয়ের পরে আমি প্রথম ভুটানে এসেছিলাম, আর তখনই পাহাড়ের প্রেমে পড়া। তখন এই জয়গাঁও দিয়েই ফুটসিলিং হয়েই ভুটানে এন্ট্রি করেছিলাম। ডুয়ার্স ট্রিপের প্রথমবার যখন আমি আমার নিজের 2 চাকায় ভুটান ঢুকেছিলাম তখনও এই জয়গাঁও দিয়েই এন্ট্রি করেছিলাম। বাট এবারের প্ল্যানটা একটু আলাদা। আমাদের সঙ্গে যারা আছে তাদের একটা ছোট্ট ইচ্ছে হলো জীবনে অন্তত একবার ইন্টারন্যাশনাল বর্ডার 2 চাকায় ক্রস করা। তাই এবারে ঠিক করেছি একটু অন্য রকমের কিছু করব। এইবার আমরা আসাম বর্ডার দিয়ে ভুটানে ঢোকার চেষ্টা করব। এখান থেকে গরুভাষার দূরত্ব মোটামুটি 3 কিলোমিটার মতো, আর অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ এখান থেকে ভুটান বর্ডারটা মোটামুটি 40-42 কিলোমিটারের মতো হবে। আর এরই মধ্যে সূর্যের আলোটা ধীরে ধীরে নরম হয়ে আসছে। এবার দেখা যাক সন্ধে নামার আগেই আমরা ভুটান বর্ডার পৌঁছাতে পারি কিনা। সবুজে ঢাকা এই জঙ্গলের রাস্তা, দুপাশে উঁচু উঁচু গাছ, মাথার ওপরে নীল আকাশ, আর সামনে শুধু অজানা পথ। টাইগার এগিয়ে চলেছে নিজের ছন্দে, আর আমার মনে ভেসে উঠছে একটা গান। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি, সোজা পথে ধাঁধায় আমি অনেক ধেঁধেছি। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। হয়তো সত্যিই তাই, কখনো কখনো পথ হারানোর জন্যই তো মানুষ পথে নামে, নতুন কিছু খুঁজে পাওয়ার জন্য, নিজেকে একটু নতুন করে চিনে নেওয়ার জন্য। এই অচেনা পথ, এই জঙ্গলের নীরবতা মনে করিয়ে দেয় ভ্রমণ শুধু একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাওয়া নয়, এটা আসলে নিজের ভেতরেরই একটা যাত্রা। আজ এই পথেই আমি চলেছি, হয়তো পথ হারাতে, হয়তো নিজেকেই আবার খুঁজে পেতে। ভুটান বর্ডার দেখেছো, গল্প করতে করতে এখন আমরা এসে পৌঁছে গেছি ভুটান বর্ডারে। এখানে বাইকটাকে একটা সাইডে রেখে ওই যে সামনে গুমটি মতো জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে, ওইখানে গিয়ে নিজেদের একটা আইডি প্রুফ, আধার কার্ড বা যে কোনো একটা আইডি প্রুফ দিয়ে, গাড়ির নাম্বার সমস্ত ডিটেলস দিয়ে একটা পারমিট তৈরি করতে হবে। এই গেটটায় এসে একটু থামতে হয়, কারণ এটাই সীমান্তের চেক পয়েন্ট। এখানে আমাদের আধার কার্ড দেখাতে হলো, সাথে বাইকের নাম্বার, লাইসেন্স নাম্বার, আমরা কোথা থেকে এসছি, ফোন নাম্বার, সব কিছুই রেজিস্টার করে নিল ওরা। তারপরে আমাদের হাতে একটা ছোট্ট নাম্বার দিল, কারণ যখন আমরা ভুটান ঘুরে আবার ফিরে আসব তখন এই নাম্বারটাই হবে প্রমাণ যে আমরা আবার ফিরে এসেছি ইন্ডিয়াতে। সব আনুষ্ঠানিকতা শেষ, এবার সামনে শুধু রাস্তা। এই গেটটাই ভারতের শেষ দরজা, এই পাশটা ইন্ডিয়া আর ঠিক ওপারটাই শুরু হচ্ছে ভুটান। ওই যে সামনে গেটটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে ভুটানের এক্সিট গেট, মানে আমরা যখন ঘুরে আবার এটা দিয়ে রিটার্ন করব তখন ওই গেটটা দিয়ে আমরা বেরোবো। ভ্রমণের পথে কখনো কখনো এমন কিছু মুহূর্ত আসে যেটা আমরা একেবারেই আশা করি না। আমরা ভেবেছিলাম সব কাগজপত্রই ঠিক আছে, কারণ পারমিট করেছি, আইডি প্রুফ দিয়ে দিয়েছি, কিন্তু তখনই এই পুলিশ অফিসার থেকে জানতে পারলাম যে আরও একটা গুরুত্বপূর্ণ কার্ড দরকার, যেটা নিতে হয় ভুটান সরকারের অফিস থেকে, আর সেই কার্ডটাই দেখতে চাইছে এই পুলিশ অফিসার, কিন্তু আমাদের কাছে সেই কার্ডটা নেই। উনি বললেন বাইকটা এখানে রেখে গিয়ে কার্ডটা করে নিয়ে আসুন। ঠিক তখনই চোখ পড়লো আকাশের দিকে, চারিদিকে মেঘে ঢেকে গেছে আকাশ, সূর্য প্রায় ডুবে যাওয়ার মতো অবস্থা, আর একটু পরেই নেমে আসবে অন্ধকার। তাই আমরা সিদ্ধান্ত নিলাম আজ আর নয়, ভুটান থাকলো পরের বারের জন্য। এই সীমান্ত থেকেই আমরা আবার ফিরে এলাম আমাদের নিজেদের দেশে ইন্ডিয়ায়। সূর্য ডোবার সাথে সাথে রাত নামতে শুরু করেছে হাইওয়েতে, বাতাস ঠান্ডা আর চারিদিকে অন্ধকার ধীরে ধীরে জমে আসছে। এই রুটে যাত্রা করলে একটা কথা কিন্তু মনে রেখো, ডিনার যতটা সম্ভব আলো থাকতে থাকতেই করে নিও,
কারণ রাস্তার ধারে দু একটা যে খাবারের দোকান আছে সেগুলো কিন্তু সন্ধ্যা নামার সাথে সাথেই বন্ধ হয়ে যায়। সো এখন আমাদের লক্ষ্য হচ্ছে বনগাইগাঁও ক্রস করা। একটা ইনফরমেশন দিয়ে রাখছি, এই রুটে স্পেশালি রাত্রিবেলা বাইক রাইড কিন্তু একদমই সেফ নয়। সো রাত্রের দিকে রাইডটা একটু অ্যাভয়েডই করো। দূর থেকে দেখলাম একটা দোকানে ক্ষীণ হয়ে একটা মোমবাতির আলো জ্বলছে। সেদিন রাতে বেশ খানিকটা জোর করেই সেই দোকানদারকে আমাদের রাতের ডিনার কয়েকটা রুটি আর ডিমের খানিকটা ভুজিয়া বানা করেছি। এরপর বনগাইগাঁওটা ক্রস করার পর একটা ঠিকঠাক পেট্রোল পাম্প দেখে হল্ট নিয়ে নিয়েছিলাম একটা, আর তারপর চান টান করে ফ্রেশ হয়ে লাগিয়ে দিয়েছিলাম একটা সুন্দর ঘুম। প্ল্যান ছিল মোটামুটি 3টে সাড়ে 3টে নাগাদ উঠে আবার গাড়ি স্টার্ট করব। সেদিন আর ভিডিও শ্যুট করা হয়নি, তাই পুরো স্মৃতিটাই গল্পের ছন্দে বললাম। 1000 years later. গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজছে সকাল 5:12। কাল রাতে ব্লগটা ঠিক করে শেষ করা হয়নি, তাই আজ খুব ভোরেই আবার রাস্তায় বেরিয়ে পড়েছি। এই মুহূর্তে চারপাশের আবহাওয়াটা একদম অসাধারণ, হালকা ঠান্ডা হাওয়া, সামনে এগোতেই ছোট ছোট পাহাড় ধীরে ধীরে চোখে পড়ছে। কিন্তু সবথেকে সুন্দর যেটা লাগছে সেটা হচ্ছে আজকের আকাশের রংটা। গোটা রাস্তায় আমরা আর গুটি কয়েক ট্রাক ছাড়া আর কেউ নেই। চারিদিকে কুয়াশার চাদর বিছানো, মনে হচ্ছে পুরো পৃথিবীটা একটু ধীরে ধীরে চলছে আজ। আর সেই কুয়াশার মাঝখান থেকে ধীরে ধীরে উঠে আসছে একটা লাল রঙের সূর্য। সূর্যের সেই আলোটা কুয়াশার ভিতর থেকে ছড়িয়ে পড়ছে চারিদিকে। পুরো দৃশ্যটা যেন একদম সিনেমার মতো লাগছে। ঠান্ডা হাওয়া গায়ে লাগছে, চারপাশে নিস্তব্ধ সকাল, আর সামনে শুধু রাস্তা। সত্যি বলতে এমন একটা সকাল রাস্তায় না বেরোলে হয়তো কখনোই এত কাছ থেকে দেখা হতো না। অসাধারণ এক দৃশ্য। কাল রাত থেকেই কিন্তু আবহাওয়াটা একটু একটু করে বদলাতে শুরু করেছে। দুপুর পর্যন্ত আমরা বেশ গরমটাকেই ফেস করেছি। কালকের রাস্তায় রোদ আর গরম দুটোই ভালো ছিল, কিন্তু রাতে যখন পেট্রোল পাম্পে গিয়ে শুয়েছিলাম তখন থেকেই যেন আবহাওয়াটা ধীরে ধীরে বদলাতে শুরু করলো। আর আজ সকালে ঘুম থেকে উঠে প্রথমেই বুঝতে পারলাম চারপাশের পরিবেশটা একেবারে পাল্টে গেছে। আর এখন রাস্তায় বেরিয়ে দেখছি চারপাশটা কুয়াশায় ঢাকা, হাওয়াটাও বেশ ঠান্ডা হয়ে গেছে। সত্যি বলতে আবহাওয়ার এই হঠাৎ পরিবর্তনটা পুরো রাইডটাকেই আরও সুন্দর করে তুলেছে। সো রাইডটা বেশ ভালোই হচ্ছে। এখানের ওয়েদার কিন্তু পৌঁছার সাথে একদম টোটালি চেঞ্জ হয়ে গেছে, কারণ কতক্ষণ রোদ্দুর ছিল, এখন চারিদিকে একদম মেঘে ভরে গেছে। এর থেকে সামনে গিয়ে আরও হয়তো মেঘ পাবো। ওয়েদার টেম্পারেচার একদম নর্মাল হয়ে গেছে, গরমটা ছিল সেটাও নেই আর। তবে একটা জিনিস এখানে খুব ভালো লাগে, আসামের ওয়েট করে থাকি আসাম আসার জন্য, মানে যখন এই রুটে ট্রাভেল করি। আসামের পেট্রোলের দাম অনেকটাই কম, এখানে হচ্ছে 98 পয়েন্ট সামথিং, আর আমাদের এখানে মধ্যে 106। হয়তো এমনি ছোটোখাটো ট্রিপে হয়তো ফিল করা যাবে না, বাট লম্বা ট্রিপে তখন ম্যাটার করে, আমার তো মনে হয় ম্যাটার করে। একটা সময় ছিল যখন অরুণাচল যাওয়ার জন্য একটাই রাস্তা ছিল, আর সেটা যেতে হতো গুয়াহাটি হয়ে। কিন্তু এখন পরিস্থিতি একটু বদলে গেছে। এখন মূলত দুটো রাস্তা আছে অরুণাচলে ঢোকার। একটা হচ্ছে সেই পরিচিত রাস্তা গুয়াহাটি হয়ে, আর একটা রাস্তা হচ্ছে বড়মা মোড় থেকে বাঁ দিক নিয়ে সোজা ঢুকে যাওয়া যায় অরুণাচলের দিকে। কিন্তু আমরা আজ সেই রাস্তাটাও নেব না। এই বাঁ দিকের রাস্তাটা হচ্ছে বড়মা মোড়। এই যে সামনে দেখা যাচ্ছে বড়মা কলেজ, এই রাস্তাটা। কারণ ওই রাস্তাটাতে প্রায় ওই 30-40 কিলোমিটার মতো একটা খারাপ প্যাচ আছে। তার বদলে আমরা একটু ঘুরে যাব। রাঙ্গিয়া মোড় থেকেও সোজা যাওয়া যায়, তবে এই রাস্তাটায় মোটামুটি 20 কিলোমিটার মতো বেশি চালাতে হবে। কিন্তু সুবিধা হলো রাস্তাটা অনেকটাই ভালো। শেষ পর্যন্ত দুটো রাস্তা কিন্তু একই জায়গায় মিট করে, আর সেখান থেকেই ঢোকা যায় অরুণাচল প্রদেশে। আমরা তখন রাঙ্গিয়া মোড়ে দাঁড়িয়ে ব্লগ শ্যুট করছিলাম। অনেকক্ষণ ধরেই একটা জিনিস লক্ষ্য করছিলাম, রাস্তার ধারে একজন লোক বারবার হাত নেড়ে গাড়িওয়ালাগুলোকে দাঁড়ানোর চেষ্টা করছেন। কিন্তু অবাক করার মতো ব্যাপার, একটার পর একটা গাড়ি চলে যাচ্ছে, কেউই দাঁড়াচ্ছে না। শেষমেশ আমরা এগিয়ে গেলাম, গিয়ে জানতে পারলাম ওনার গাড়ির ডিজেল একেবারে শেষ হয়ে গেছে। অনেকক্ষণ ধরেই উনি এই রাস্তায় চালাচ্ছিলেন, কিন্তু আশেপাশে কোনো পেট্রোল পাম্প পাননি। প্রথমে ভাবলাম গাড়িটা ব্রিজের ওপরে আছে, ধাক্কা দিয়ে হয়তো নিচের দিকে একটু নামানো যাবে, কিন্তু গাড়িটা ছিল একটা বড় লোডেড লরি। আমরা সবাই মিলে চেষ্টা করেও 1 ইঞ্চিও নড়াতে পারলাম না। হেল্প করার প্রসঙ্গ এলেই অনেকেই বলে লরি ড্রাইভাররা খুব রাফ ড্রাইভিং করে, কেউ কেউ আবার বলে তারা নাকি খুব ড্রিঙ্ক করে গাড়ি চালায়। কিন্তু সত্যি কথা বলতে কি, আমার এতদিনের রাইডিং এক্সপিরিয়েন্সে আমি বহুবার এই লরিওয়ালাদের কাছ থেকে হেল্প পেয়েছি। ভালো মন্দ তো সব জায়গাতেই থাকে, তাই না? আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, অনেক সময় প্রাইভেট কারগুলো খুব কমই দাঁড়ায়, হাত দেখালেও বেশিরভাগ সময় তারা পাশ কাটিয়ে চলে যায়। কিন্তু লরিওয়ালারা ম্যাক্সিমাম সময় দাঁড়ায়, আর দাঁড়িয়ে সাহায্যও করে।
তাই আমার মনে হলো আজ এই মানুষটার পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। আমরা সবাই মিলে রাস্তার ধারে দাঁড়িয়ে আবার হাত নাড়তে শুরু করলাম। শেষমেশ আমারই মতো এক স্কুটিওয়ালা ভাই থামলেন। এখন উনি এই ড্রাইভারকে নিয়ে কাছের একটা পেট্রোল পাম্পে যাবেন এবং সেখান থেকে বেশ খানিকটা ডিজেল নিয়ে আসবেন। তারপর উনি আবার রাস্তায় বেরোতে পারবেন। একটা কথা আমি সবসময় বিলিভ করি যে আমরা যে যাই পেশায় থাকি না কেন, যারা বাইক নিয়ে আমরা রাস্তায় ঘুরতে বেরোই, আমরা সবাই কিন্তু বাইকিং কমিউনিটি থেকেই বিলং করি। আর বাইকিংয়ের একটাই জিনিস সবথেকে বড়, সেটা হচ্ছে ব্রাদারহুড। আজ যদি তুমি কারো বিপদের পাশে দাঁড়াও, তাহলে বিপদের সময় নিশ্চয়ই কেউ না কেউ তোমার পাশে এসে নিশ্চয়ই দাঁড়াবে। হয়তো মানুষটার চেহারাটা বদলে যাবে, মানে হেল্প করার মানুষটা হয়তো ভিন্ন হতে পারে, বাট হেল্প ডেফিনেটলি আসবে। বিকজ আই স্ট্রংলি বিলিভ এন্ড অফ দ্য স্টোরি, কর্মা ইজ দেয়ার। গাড়ি দাঁড় করে দিয়েছি এখানে আপাতত গাছের ছায়া দেখে, এরপরে সূর্যি মামা। এখানে স্পেশালি দুদিকে দুটো গাছ আছে, সুতরাং এই জায়গাটা ছায়া থাকবেই। আর ব্রেকফাস্ট করে নিই, ঝপঝপ করে ব্রেকফাস্টটা করে নেবো। তো আমার রান্না এখানে হচ্ছে, আর ওইখানে হচ্ছে বলরাম। আরে বলরাম লুকি লুকি স্পেশাল বানিয়েছে, একা একা খাচ্ছে এবার। এই গৌতমের ওটস উইথ ম্যাগি। তো হচ্ছে ম্যাগি। আর ঘড়িতে এখন বাচ্চা হচ্ছে 9টা। আমাদের ডেস্টিনেশন আর এখনও 240 কিলোমিটার মতো বাকি। জল গরম হয়ে গেছে, পেঁয়াজ লঙ্কা সব দিয়ে দিয়েছি। ম্যাগি দেবো, ব্রেকফাস্ট করবো, আর হয়তো মোটামুটি 1 ঘন্টার মতো একটা রেস্ট দেবো, কারণ অনেকক্ষণ ধরে টানছি। একটু ঠান্ডা করবে ইঞ্জিনটা, তারপরে আবার লম্বা চান, কারণ এরপর টেম্পারেচার ক্রমশ বাড়বে। বাট জানি না কারণবশত না কারণবশত আমি জানি না কিছু, এবারে ট্রিপটা কিন্তু একটু বেশি হেলদি হয়ে যাচ্ছে। মানে আমরা ওখানে ব্রেকফাস্ট করলাম, করার পরে ভাবছিলাম যে একটু কোল্ড ড্রিঙ্কস হলে ভালো হয়, গিয়ে কোথাও কোল্ড ড্রিঙ্কস খাবো, দেখি একটা আখের গাড়ি যাচ্ছে, ব্যাস। আর দেখে গৌতম ঘোরাচ্ছে, আখ ছাড়াই ঘোরাচ্ছে, আখটা ঢোকানোর পরে বলবো ঘোরাও, দেখবো গায়ে কত ঘোরাচ্ছে। তো সেই হচ্ছে ব্যাপার। এখন আখের রস খেয়ে তারপর গাড়ি স্টার্ট দেবো। স্পেশালি বাঙালির কাছে দুর্গাপুজো একটা স্পেশাল ব্যাপার হয়। আর এখানে একটা ইমোশনালি টাচ হয়ে করছিলাম। এখানে পরপর দেখছিলাম বেশ কয়েকটা প্যান্ডেল, আর সেখানে অঞ্জলি চলছিল। বেসিক্যালি আমরা যাচ্ছিলাম, ওই যে আমাদের গাড়ি ওখানে যাচ্ছিলাম, আর দেখছিলাম এখানে আজ দুর্গাপুজোর অষ্টমী। বাড়ি থেকে অনেকটাই দূরে আছি। রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎই চোখে পড়লো একটা পুজোর মণ্ডপ। মনে হলো একবার ঢুকে দেখা যাক। বাইকটা দাঁড় করিয়ে ভেতরে ঢুকে গেলাম। ভেতরে ঢুকতেই সেই চেনা গন্ধ, ধূপ, ফুল আর মন্ত্রের আওয়াজ। মনে হচ্ছিল যেন এক মুহূর্তের জন্য বাড়ির পুজোর মধ্যেই ফিরে গেছি। বাঙালি আর অসমীয়া সংস্কৃতি অনেকটাই পাশাপাশি চলে। আমরা যেমন দুর্গাপুজো করি, এখানেও ঠিক তেমনভাবেই মাকে আরাধনা করা হয়। তাই এই দূর অচেনা রাস্তায় দাঁড়িয়েও মাকে একটু প্রণাম করে অঞ্জলি দিয়ে নিলাম। মাকে ভক্তি করে প্রণাম করে আবার বেরিয়ে পড়লাম রাস্তায়। এখন সূর্য একেবারে মাথার ওপর। ভিডিওতে হয়তো দৃশ্যটা খুব সুন্দর লাগছে, কিন্তু সত্যি বলতে এই রোদটা শরীরে কিভাবে লাগছে সেটা শুধু আমরাই বুঝতে পারছি। পারলে সব জামা কাপড় খুলে ফেলি, তাহলে বোধহয় একটু বাঁচি। কিন্তু ভ্রমণের একটা মজা এটাই, কষ্ট আর সৌন্দর্য সবসময় পাশাপাশি চলে। কারণ সামনে তাকালেই যে দৃশ্যটা দেখা যাচ্ছে, একদম নীল আকাশ, তার মধ্যে পেঁজা পেঁজা তুলোর মতো সাদা মেঘ, আর দুপাশে যতদূর চোখ যায় সবুজ ধানক্ষেত। এই দৃশ্যটার মধ্যে একটা অদ্ভুত শান্তি আছে। সত্যি বলতে এমন একটা দৃশ্য দেখলে শরীরের সব ক্লান্তি, সব কষ্ট মুহূর্তের মধ্যে যেন কোথায় মিলিয়ে যায়। সো হ্যালো বন্ধুরা, যাচ্ছিলাম, যেতে যেতে এই দাদার সাথে দেখা হলো। এটা একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। সেখানে এই ভদ্রলোকের সাথে আলাপ হলো। উনি যখন জানতে পারলেন আমরা এত দূর থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে বাইক নিয়ে রাইড করে এখানে এসেছি, তখন উনি আমাদের খুব আন্তরিকভাবে বসালেন, খাওয়ার জল দিলেন, মিষ্টি খাওয়ালেন, আর কিছুক্ষণ আমার সাথে গল্পও করলেন। তারপর হঠাৎই উনি বললেন একটু অপেক্ষা করতে। আমরা ভাবলাম হয়তো কোনো কাজ আছে, কিন্তু মিনিট কয়েক পর দেখলাম উনি নিজের 4 চাকা গাড়ি নিয়ে কোথাও গেলেন, আর ফিরে এলেন হাতে কয়েকটা খুব সুন্দর অসমিয়া গামছা নিয়ে। এখানকার একটা সুন্দর সংস্কৃতি আছে, কাউকে স্বাগত জানাতে তারা গামছা দিয়ে অভ্যর্থনা জানায়।
আমাদেরকেও ঠিক সেইভাবেই ওয়েলকাম করলেন। সত্যি বলতে এই অচেনা রাস্তায় এমন একটা আন্তরিক ব্যবহার পেয়ে মনে হলো ভ্রমণের আসল সৌন্দর্য শুধু জায়গায় নয়, মানুষের মধ্যেও লুকিয়ে থাকে। প্রায় 1 ঘন্টা ধরে আমরা রাস্তায় চলেছি। এই পুরো সময়টার মধ্যে রাস্তার ধারে দু একটা পানের দোকান ছাড়া খাবারের মতো তেমন কোনো দোকানই চোখে পড়েনি। আর এদিকে পেটের অবস্থা একেবারেই অন্য কথা বলছে। খিদে যেন একবারে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে কিছু একটা খাও। তার উপর এই গরমে বাইকটাও একটানা ছুটে চলেছে। এখন ইঞ্জিনটাও বেশ গরম হয়ে গেছে। তাই ভাবছি সামনে যদি কোনো একটা ভালো খাবারের দোকান বা ধাবা পাওয়া যায় তাহলে একটু থামতেই হবে। একটু খাওয়া দাওয়া আর সাথে বাইকটারও একটু বিশ্রাম দরকার। এখন আছি NH 715 ওপর, আর অনেকক্ষণ ধরে গাড়ি চাচ্ছে। মধ্যিখানের মোটামুটি 20-25 কিলোমিটার একটা প্যাচ ছিল। অফরোডিং এত লাগেজের সাথে অফরোডিং করতে ফেটে হাতে চলে আসছিলো। आप लोग भी इधर से ले लेना। হ্যাঁ জি। তো আর এরা কোথা থেকে ইঞ্জিনিয়ারিং মানে রোড তৈরি করার মানে পায়, লাইসেন্স পায় আমি জানি না। পার্টিকুলারলি আমার আসামে এই জিনিসটা ফিল হয়, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলেও চালিয়েছি আমি, আমাদের উত্তর ভারতেও চালিয়েছি, সব জায়গাতেই বাম্পারে একটা রুলস থাকে। এটা কীভাবে বাম্পার কন্টিনিউস মোটামুটি ওই 200-300 মিটার পরই এক গাছ, আর বড় খাড়া বাম্পার, মানে মোটামুটি 40-50টা, মনে হয় এখান দিয়ে অনেক রকেট যায়, এত বাম্পার দিয়ে রেখেছে। অবস্থা খারাপ, মানে গাড়ি না তোলা যাচ্ছে স্পিড। এখন এসে ন্যাশনাল হাইওয়েতে পড়েছি, ভালো লাগছে, কিন্তু গাড়ি এত ওভার হিট হয়ে গেছে। এবার ওটাকে কুল ডাউন করাটা খুব ইম্পর্টেন্ট আছে। আর এই খাবার করেছি, ভাত, সবজি, ডিমের অমলেট, ডাল। এবার গাড়ি ওখানে আছে, খেয়ে দিয়ে গাড়িটাকে রেস্ট দেবো, দিয়ে তারপর বাড়বো। এখান থেকে আমাদের গন্তব্য নর্থ লখিমপুর, প্রায় 162 কিলোমিটার দূরে অবস্থিত। লখিমপুর আসামের একটি গুরুত্বপূর্ণ জায়গা। আসাম এবং অরুণাচল দুয়েরই ঠিক বর্ডারে অবস্থিত একটি ছোট্ট গ্রাম। আজকের রাতটা আমরা সেখানেই কাটাবো, কারণ লখিমপুরে আছে আমার এক বন্ধুর বাড়ি। আর সত্যি বলতে গাড়িগুলোতেও একটু কাজ করতে হবে। আমার বাইকটায় তেমন কিছু করার নেই, শুধু চেনটা একটু ক্লিন করে নিলেই হবে। বাকি 2 বন্ধুর বাইকের মোবিলটাও চেঞ্জ হবে, সাথে কিছু বেসিক সার্ভিসিংয়েরও কাজ আছে। তাই কালকের একটা পুরো দিন রাখা হয়েছে শুধু বাইকগুলোকে একটু ঠিকঠাক করে নেওয়ার জন্য। আর তারপরে শুরু হবে আসল অ্যাডভেঞ্চার। এখন সূর্য একবারে ডোবার মুখে, আকাশের রংটা ধীরে ধীরে লাল হয়ে উঠেছে। পুরো দিগন্তটা যেন আগুনের মতো রঙে রাঙিয়ে গেছে। কিছুক্ষণ আগেও এই কাশফুলগুলো একদম সাদা দেখাচ্ছিল, কিন্তু এখন সূর্যাস্তের সেই লাল আলো পড়ে সব কিছুই যেন এক অন্য রকমের রঙে বদলে গেছে। সাদা কাশফুলগুলোকেও এখন লাল আভায় ঝলমল করছে। হালকা হাওয়ায় যখন কাশফুলগুলো দুলছে আর তার পেছনে এই লাল আকাশটা, দৃশ্যটা যেন একদম সিনেমার মতো লাগছে। সত্যি বলতে এমন একটা সানসেট রাস্তার মাঝখানে দাঁড়িয়ে না দেখলে এই সৌন্দর্যটাকে ঠিক বোঝানো যায় না। শেষের প্রায় 50 কিলোমিটার রাস্তা আমার জন্য সত্যিই খুব কঠিন হয়ে গেছিল। একদিকে দুর্গাপুজোর রাত, চারিদিকে মেলা, তার উপরে গুগল ম্যাপ আমাদের যে রাস্তাটা দিয়ে নিয়ে গেল, পুরো রাস্তাটা জুড়েই ছিল পুজোর ভিড় আর অসহ্য ট্রাফিক। গাড়িগুলো যেন একদম দাঁড়িয়েই ছিল, 1 ইঞ্চিও এগোতে পারছিলাম না। অনেক কষ্টে ধীরে ধীরে ট্রাফিক পার হয়ে শেষমেশ আমরা পৌঁছলাম নর্থ লখিমপুরে বন্ধুর বাড়িতে। রাত তখন প্রায় 12টা। সত্যি বলতে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে সেদিন আর ব্লগটা শেষ করার মতো অবস্থায় ছিলাম না। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই স্টে টিউনড, কারণ কাল থেকেই শুরু হতে চলেছে আসল অ্যাডভেঞ্চার।